আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 8 বছর আগে গল্পের বাকি পার্টগুলো নিয়ে আসছি। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটিতে সবাই উড়াধুরা লাইক কমেন্ট করে দেন যাতে নেক্সট পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। নীলা বলল, এই যে আমি তোমার উপর এত অধিকার দেখাচ্ছি, তোমার কি বিরক্ত লাগছে না? আমি বললাম, না, আমার বিরক্ত লাগবে কেন? নীলা বলল, তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? আমি বললাম, মেয়েদের সাথে কথা বলার ইচ্ছাটা অনেক আগেই মরে গেছে, যার জন্য কারোর সাথে কথা বলি না। নীলা বলল, দেখো, ওই মায়া না হই তোমার সাথে নাটক করছে, কিন্তু সবাই তো আর এক হয় না, তাই না? আমি বললাম, আমার সাথে নাটক করছে এটা তুমি জানলে কি করে? নীলা বলল, শুধু এটা কেন, আমি তোমার অতীত সম্পর্কে সবকিছুই শুনেছি। তুমি কেন বাসা ছেড়ে দিলে, আর কোথায় গিয়েছিলে, কিভাবে চলছো, কালকের মেয়েটাকে ওইভাবে অপমান কেন করলে, সকল ঘটনা আমি জানি। আমি বললাম, তোমাকে এসব নীলই বলছে, তাই না? নীলা বলল, প্রথমে বলতে চাইনি, আমি অনেক জোর করার কারণে ও আমাকে সবকিছু বলতে বাধ্য হয়েছে। আমি বললাম, আচ্ছা, তাহলে এই ব্যাপার? নীলা বলল, আর আমার না তোমার ভাবির কথা মনে পড়লে অনেক রাগ হই, একবার তাকে সামনে পেলে অনেক অপমান করতাম। আমি বললাম, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তাকে শাস্তি আল্লাহ তাআলা একদিন দেবে, এটা নিশ্চয়ই। আমরা কথা বলতে বলতে ফুচকা চলে এসেছে। 2 প্লেট ফুচকা হওয়ার কারণে নীলা একটা প্লেট এবং আরেকটা প্লেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমাকে একটা কথা বলি, সত্য বলবে কেমন? আমি বললাম, বলো। নীলা বলল, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি বললাম, না, সেদিনের পর থেকে আর কোন ছেলে এসব রিলেশনের মধ্যে যাবে, তাই আমিও যাইনি। নীলা একটা ফুচকা মুখের ভিতর দিয়ে বলল, তাহলে তো ভালোই, তোমার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলবে? আমি প্রথমে তার উত্তর দিতে চাইনি, কিছুক্ষণ ভাবার পর বলতে লাগলাম, আমার এমন মেয়ে পছন্দ যে কখনো আমাকে ঠকাবে না, সব সময় আমার পাশে থাকবে, আমার যত্ন নেবে, সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, এবং তাকে হতে হবে দিনদার। নীলা আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে হা করে তাকিয়ে থাকলো, তারপর আমাকে বলে উঠল, তোমার হাত দিয়ে আমাকে একটা ফুচকা খাইয়ে দাও না। মেয়েটি হঠাৎ করে এই কথা বলল কেন সেটা বুঝতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, কি হলো, দাও। আমি বললাম, তোমাকে ফুচকা খাইয়ে দেবো কেন, তোমার তো হাত আছে, তাই না, তুমি নিজে খেতে পারো। নীলা বলল, আমার হাতে খেলে ভালো লাগবে না, তাই তোমার হাতে খাওয়ার জন্য বলছি। আমি বললাম, চুপচাপ নিজের হাতে খাও, আর আমার খাবার দিকে নজর দিও না। নীলা বলল, দাও না। নীলাকে খাইয়ে দেওয়ার ইচ্ছা আমারও ছিল না, কিন্তু বারবার জোর করার কারণে একটা ফুচকা ওর মুখে দিলাম। দেওয়ার পর নীলা ওর প্লেট থেকে একটা ফুচকা তুলে আমার মুখের সামনে তুলে দিয়ে বলল, নাও, এটা এবার খাও। আমি বললাম, আমি খাবো না। আর কিছু বলার আগেই নীলার হাতটা আমার মুখের ভিতর, আর সে বলতে লাগলো, আগে খাও, তারপর বাকি কথাটুকু বলো। ফুচকা খেয়ে নিয়ে নীলাকে উঠে বললাম, এখন বাসায় চলো, আমার ভালো লাগছে না। নীলা বলল, ঠিক আছে। আমি আর কোনো কিছু না বলে ফুচকার বিলটা দিতে যাব। তখন নীলা বলল, সে নাকি বিল দিয়ে দিয়েছে, আর আমাকে বলল, আমার নাকি বিল দেওয়া লাগবে না, ও নাকি দিয়ে দিয়েছে, আমি অন্য কোনো দিন দিয়ে দিতে। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ করে নীলা একটা বাসার সামনে এসে গাড়িটি থামালো, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশে এসে বসলো আর বলতে শুরু করলো, একটা বাসা দেখিয়ে বলল, এটা হলো আমাদের বাসা। আমি বললাম, খুব সুন্দর। নীলা বলল, শুধু এই বাসাটাই সুন্দর, তাই না, আমি সুন্দর না? লজ্জায় যেন ওর মুখটা লাল হয়ে গেছে। আমি বললাম, তুমি তো অনেক সুন্দর, তাহলে এখন আমি যাই, বলে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। তখন নীলা বলল, চলে যাবে কেন, আমার বাসায় ঢুকবে না? আমি বললাম, এখন সময় নেই, না হয় পরে একবার আসবো, এখন তাহলে আমি যাই, কেমন? কথা বলে গাড়িটা চালু করে ওইখান থেকে বাসার দিকে যাচ্ছিলাম। আমার বাসার একটু আগে একটা মোড় আছে, সেখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তখনই একটা অ্যাম্বুলেন্স এলো, সে একজন মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলতে লাগলো। সে অনেক আহত ছিল, তার মুখটা দেখে আমি শিহরিত হয়ে গেলাম, কারণ তিনি আর কেউ না, তিনি হলো আমার ভাবি। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ওনার সাথে ভাইয়াও আছে। কিন্তু ওইখানে কি হয়েছে সেটা বাবার জন্য গাড়ি থেকে নামলাম। সেখানে অনেক লোকজন থাকার কারণে একজনকে বললাম, কি হয়েছে?
তখন লোকটি বলতে লাগলো, এই মহিলাটি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা মিনি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়, এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে লোকটাকে বললাম, ভাই কথাই আছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই না? লোকটি বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এ কথা বলছেন কেন? আমি বললাম, এমনি বললাম আর কি। তারপর লোকটাও আর কোনো কিছু বললো না, আমি আর কোনো কিছু বলিনি, চুপচাপ ওইখান থেকে গাড়ি করে বাসায় চলে আসলাম। এতক্ষণে অ্যাম্বুলেন্সটা চলে গেছে, যার জন্য রাস্তাটা প্রায় পাকা ছিল। বাসায় এসে দরজার লক খুলে ভিতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন ফোনটা বেজে উঠতে লাগলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম নীলই কল দিয়েছে, তাই কলটা রিসিভ করে বললাম, হ্যালো। নীলই বলল, সাজ্জাদ তুই কোথায়? আমি বললাম, বাসায় আছি। নীলই বলল, ঠিক আছে তুই বাসায় থাক, আমি এখন আসছি। আমি কোনো কিছু বলার আগে সে ফোনটা কেটে দিল, তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপরে এসে বসলাম, তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি নীলই দাঁড়িয়ে আছে, তাই ওকে ভিতরে আসতে বললাম। নীলই ভিতরে এসে খাটের উপরে বসলো, তারপর আমাকে বলল, ওইদিকে কি হয়েছে, সে খবর কি রাখিস? আমি বললাম, কেন, ওইদিকে আবার কি হয়েছে? নীলই বলল, তোর ভাবি অ্যাক্সিডেন্ট করছে, তুই এটা কি জানিস না? আমি বললাম, ও ওনার কথা বলছিস? ওনাকে তো অ্যাম্বুলেন্সে তোলার সময় আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, আর কিভাবে দুর্ঘটনা হয়েছে সেটাও আমি জানি, তোকে কষ্ট করে আর বলা লাগবে না। নীলই বলল, তাহলে তোর মুখে কোনো চিন্তার ভাব নেই কেন? আমি বললাম, ওনার জন্য আমি কেন চিন্তা করব? উনি আমাকে যে ওনার ব্যাপারে আমাকে চিন্তা করতে হবে? আজকে যা হয়েছে এটা হলো ওনার প্রাপ্য শাস্তি। নীলই বলল, সেটাও এক প্রকার ঠিক বলছিস, যা এসব কথা না হয় বাদ দিলাম, তুই অফিস শেষে কোথায় গিয়েছিলি? আমি বললাম, ওই নীলার সাথে ঘুরতে গিয়েছিলাম। নীলই বলল, কেন, আবার পছন্দ করিস নাকি? আমি বললাম, আরে না, সেসব কিছু না, এমনি বন্ধু সম্পর্ক আমাদের। নীলই বলল, ভালোভাবে বুঝে কথা বলিস কেমন? নীলার ব্যবহারগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। আমি বললাম, সেম সমস্যা আমারও, ওর গায়ে পড়ার স্বভাব প্রচুর, সবার সাথে এমন করে নাকি? নীলই বলল, আরে না, নীলা ওরকম মেয়ে নাম, আমার জানা মতে ছেলেদেরকে ও তেমন বেশি পাত্তা দেয় না, আর ছেলে বন্ধু মানে শুধু তুই আছিস, তাছাড়া আর কেউ নেই, এবং তোর সাথে যেমন ব্যবহার করে অন্য কারোর সাথে এমন ব্যবহার ও কখনো করেনি। আমি বললাম, ও। নীলই বলল, আচ্ছা থাক, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমি বললাম, ঠিক আছে, আর শোন, আমিও বাহিরে যাব, চল তাহলে দুইজনে একসাথেই যাই। নীলই বলল, চলো। তারপর আমি আর নীলই বাসার বাহিরে এলাম, নীলই চলে গেল ওর বাসায়, আমি চলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার শেষ করে বাসায় এলাম, তখন নীলা কল দিল, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, পরে কখন যে ঘুমিয়ে গেছি কোনো কিছু মনে নেই। এভাবে কাটতে লাগলো আমার দিনকাল। চলে গেল 3টা মাস। এই 3 মাসে নীলার সাথে আমার অনেক বন্ধুত্ব হয়ে গেছে, তাছাড়া নীলার বাসার লোকজনের সাথেও খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। বর্তমানে বাবির অবস্থা তেমন ভালো না, তার একটা পা পুরো অকেজো হয়ে গেছে, যার জন্য ভালো করে হাঁটতে পারবে না কখনো। এখন আমার পরিবারও আর আমার কাছে আসে না, না এলে আমার ভালো, কারণ তাদের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আজকে 3 তারিখ, কালকে নীলার জন্মদিন, ওর বাসায় একটা পার্টি দিয়েছে, সেখানে আমাকে যেতে বলছে। ও চকলেট খুব পছন্দ করে, তাই তার জন্য 1 বক্স চকলেট কিনলাম, কালো একটা শাড়ি কিনলাম। পরের দিন অফিস শেষ করে বাসায় এলাম, তারপর রেডি হয়ে নীলার জন্মদিনের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে হেঁটে নীলাদের বাসার সামনে যাচ্ছি। একটু পর নীলার বাসার সামনে এলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য চেনা যাচ্ছে না। যাই হোক, আর সংকোচবোধ না করে ওর বাসার ভিতরে যাওয়া যাক। যেই বাবা সেই কাজ, বাসার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অনেক লোকজন আছে, যার মধ্যে একে অপরের সাথে কথা বলছে, ওইদিকে আমার কোনো খেয়াল নেই। আমি নীলাকে খুঁজতে লাগলাম, তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখলাম নীলা দাঁড়িয়ে আছে, তাই আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। নীলা বলল, আমি কোথায় যাব, এখানেই ছিলাম, উল্টো আমি তোমাকে খুঁজছিলাম। আমি বললাম, এতক্ষণ ধরে এখানেই আছি। নীলা বলল, যাক বাদ দাও, তোমার হাতে কি? আমি বললাম, আমার হাতে নীলার জন্য কেনা চকলেট এবং শাড়ি। ওর হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি।
নীলা বলল, তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলছে? আমি বললাম, কেউ না, আমার ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। তোমার পছন্দ হয়নি? নীলা বলল, তুমি আমাকে যা দেবে সেটাই আমার পছন্দ হবে, কিন্তু দুইটা গিফটে হবে না, আমার আরো গিফট লাগবে। আমি বললাম, কি গিফট? নীলা বলল, সেটা এখন বলবো না, যখন সময় হবে তখন তোমার কাছ থেকে চেয়ে নেব, কেমন? আমি বললাম, ঠিক আছে, সেদিন যদি দিতে পারি তাহলে অবশ্যই দেব। নীলা বলল, আসো আমার সাথে। আমি বললাম, আরে না, তুমি যাও, আমি এখানে বসে থাকবো। নীলা আর কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কেক কাটলো। প্রথমে তার বাবা মাকে খাওয়ালো, তারপর একটু কেক আমার কাছে নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। নীলার এমন ব্যবহার দেখে পার্টিতে উপস্থিত অনেকেই আমার দিকে হা করে তাকিয়েছিল, কিন্তু কেউ কোনো কিছু বলেনি। সেদিন রাতে ওইখানে ডিনার করে বাসায় আসতে যাব, এমন সময় নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে আসার পর আমি বললাম, আমাকে ছাদে নিয়ে এলে কেন? নীলা বলল, তোমার সাথে ছাদ দেখব এবং তোমার কাছে সেই গিফট চাইব। আমি বললাম, ঠিক আছে, বলো কি গিফট? নীলা বলল, তুমি নিশ্চয় জানো আমি কেমন মেয়ে, আর আমার যত পাগলামি সবকিছু শুধু তোমার সাথেই করি, তাই আজকে যে গিফটটা চাইবো কিন্তু সেটা তুমি আমাকে দেবে। সেটা নিয়ে আমার অনেকটাই সন্দেহ আছে, তুমি দেবে কিনা। আমি বললাম, তুমি বলো দেখি আমি দেই কিনা। নীলা বলল, বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। নীলা বলল, আমি তোমাকে চাই, তুমি কি হবে তাহলে আমার? কথাটা বলে ওর মুখটা আমার বুকে লুকিয়ে ফেললাম। আমি কিছুক্ষণের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম। নীলা কি বললো এটা? সে আমাকে চাই, কিন্তু সেটা তো সম্ভব না। তাই নীলাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? নীলা বললাম, যেটা বলছি সব কিছুই ঠিক, আমি তোমাকে ভালোবাসি তাই কথাটা বললাম, এবং আমার মাথাটা পুরো ঠিক আছে। আমি বললাম, তুমি যেটা ভাবছো সেগুলো কখনো হবে না, কারণ আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। নীলা বলল, কেন? কেন নেই সেটা আমি জানি, তবে আমি কথা দিচ্ছি, আমাকে আপন করে নাও, আমি তোমার মনে নতুন করে আবার ভালোবাসা তৈরি করে দেব। আমি বললাম, সেটা সম্ভব না, বলে ওইখান থেকে নিচে নেমে এলাম। নীলাকে কী সব আবল তাবল বললাম সেটা আমি নিজেও জানি না, তবে আমি কাউকে আবার ভালোবাসবো না, বিয়ের আগে ভালোবাসার কোনো বিশ্বাস আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। রাত এখন 11টার দিকে আমার কলিং বেল বেজে উঠলাম। আমি একটু অবাক হলাম, এত রাতে আবার কে আসতে পারে। সেটা দেখার জন্য দরজাটা খুললাম, দেখি নীলই, জান্নাত এবং নীলা দাঁড়িয়ে আছে এবং নীলা ভীষণ করে কাঁদছে। তাই আমি নীলইকে বললাম, কি হয়েছে, তোরা এত রাতে এখানে কি করছিস? নীলই কোনো কিছু না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, এত বড় একটা ঘটনা করে বলছিস কি হয়েছে? তোদের মাঝখানে পড়তে চাই না, তোরা দুইজনে গিয়ে হিসাব করে বুঝে নে, এবং সাজ্জাদ তুই রাজি হয়ে যা, না করিস না প্লিজ, বলে নীলাকে বাসার ভিতরে ঢুকিয়ে দিল। নীলই আর জান্নাত চলে গেল। নীলা এখনো কান্না করতে চলছে। মেয়েটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে, যার জন্য এত কান্না করছে। নীলার কান্না থামানোর জন্য আমি বললাম, এবার তোমার কান্নাটা বন্ধ করো, তোমার সাথে কিছু কথা বলি, খাটের উপরে বসম। নীলা খাটের উপরে বসলো, কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না। আমি ওর পাশে বসতেই নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বলেও বোঝাতে পারবো না। আমি বললাম, তুমি কান্না থামাও, তারপর আমি তোমাকে বলছি। এবার নীলা কান্না বন্ধ করে আমাকে বলল, ঠিক আছে বলো, তুমি কি বলবে? আমি বললাম, তুমি তো আমার অতীত জানো, তবুও কেন আমাকে ভালোবাসলে? নীলা বলল, আমি তোমার অতীতকে না, তোমাকে ভালোবাসি। সবার একটা না একটা খারাপ অতীত থাকে, কিন্তু সেটা নিয়ে সারা জীবন পরে থাকলে কি হবে? আমি বললাম, আমাকে ভালোবাসলে আবার কবে থেকে? নীলা বলল, যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন থেকে। নীলা বলল, যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন থেকে। আমি বললাম, দেখো, তোমাকে সত্যি কথা বলি, আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। এটা শুনে নীলা আবারও কাঁদতে লাগলো। তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমার পুরো কথাটা শুনো, তোমাকে ভালোবাসবো, তবে সেটা আমাকে বিয়ে করার পর, তার আগে আমার কাছ থেকে কোনো রকম ভালোবাসা তুমি পাবে না। এবার নীলা কান্না থামিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল।
আর বলল ভালোবাসি যখন তোমাকে, তাহলে অবশ্যই তোমাকে বিয়ে করব। আমি বললাম তোমার পরিবার কি আমাদেরকে মেনে নেবে? নীলা বলল আমি আমার পরিবারকে রাজি করিয়ে রেখেছি, সবাই তোমাকে পছন্দ করছে, তাই এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি অনেকটাই অবাক হলাম আর বললাম তার মানে তুমি আঙ্কেল এবং আন্টিকে আগ থেকেই বলে রাখছো যে তুমি আমাকে ভালোবাসো? তখন নীলা বলল আমি কোনো প্রকার কাঁচা কাজ করি না, এবং আমি যেহেতু বলছি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, তোমাকে নিয়ে আমি নতুন একটা জীবন শুরু করতে চাই। বলেই নীলা আমার বুকে মুখ লুকালো। তখন আবার কলিং বেল বেজে উঠল। এরকম একটা সময়ের মধ্যে কলিং বেল বাজলে যে একটা বিরক্ত লাগে ভাই, আপনার ঘরে বইলা বুঝাতে পারবো না। রোমান্সটাই পুরা মাটি কইরা দিছে। আমি উঠতে যাব এমন সময় নীলা বলল তুমি থাকো, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলে নীলা দরজা খুলে দেখলো নীলয় এবং জান্নাত বাহিরে দাঁড়িয়ে আছে। তাদেরকে ভিতরে আসতে বলল নীলা। নীলয় ভিতরে প্রবেশ করতে করতে বলল কি তোদের কথা শেষ নাকি? আমি বললাম হ্যাঁ। নীলয় বলল তাহলে কালকে রেডি থাকিস। আমি বললাম কেন? নীলয় বলল তা কালকে বুঝতে পারবি। তখন নীলা আমার হাত ধরে বলল তুমি আমার বাসায় চলো, এখানে আর থাকা লাগবে না। আমি বললাম না, আমি তোমার বাসায় কেন যাব? নীলা বলল আমি বলছি তাই, না হলে যদি তোমাকে আমি না পাই, যদি কেউ আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়ে যায়, আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আমি বললাম এই পাগলামি করো না, এখনো অনেক সময় হাতে আছে। তখন নীলার জোরাজুরিতে রাজি হলাম ওর বাসায় যাওয়ার জন্য। পরের দিন সকালে আমি আর নীলা একসাথে শপিং করতে বের হব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আর দেরি না করে ভাবলাম আজকে সবার আগে নীলাকে কল দেই। যখন কল দেব ঠিক তখনই ফোনটা বেজে উঠে দেখি নীলা কল করছে। সাথে সাথে কলটা ধরলাম। কলটা ধরা মাত্রই দেখলাম নীলার কণ্ঠ। নীলা বলতে শুরু করলো এই যে জামাই মশাই, এতক্ষণ ঘুমাইলে হইব? আজকে কি সেটা কি ভুলে গেছো নাকি? আমি বললাম না ম্যাডাম, সব কিছুই মনে আছে, তাই তো আমি আজকে সবার আগেই ঘুম থেকে উঠছি আর রেডি হয়ে বের হব, তখনই তুমি কল দিয়েছ। নীলা বলল আর বলা লাগবো না, হইছে, তাড়াতাড়ি করো। ঠিক তখনই দরজায় কেউ নখ দিল। আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম নীলা, দরজায় জানে কে নখ দিছে, তুমি একটু লাইনে থাকো, আমি গিয়ে দেখে আসি। নীলা বলল সেটা আর কেউ না স্যার, ওইটা আমি। তখন আমি বললাম এত তাড়াতাড়ি আসলে কিভাবে? আর আসলে তো আসলে, আমাকে একবারও বললে না। নীলা বলল বললে কি আর সারপ্রাইজ দেওয়া যাবে? তোমাকে সারপ্রাইজ দেব বলেই তো আজকে এত সকাল সকাল রেডি হয়ে তোমার বাসায় এসে দাঁড়িয়ে আছি। এখন কি বাহিরে দাঁড়িয়ে রাখবা নাকি ভিতরে আসতে বলবা? আমি বললাম আচ্ছা তাহলে আমি আসছি, এই বলে দরজাটা খুলে দিলাম। নীলা ভিতরে প্রবেশ করলো আর প্রবেশ করেই করলো এক মহাকাণ্ড। মানে আমার পাগলিটা আমাকে ঝরিয়ে ধরলো আর আমাকে বলতে লাগলো তোমাকে অনেক সুন্দর লাগছে জান, এত সুন্দর তুমি তা কখনো ভাবিনি, আসলে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। তখন আমি নীলাকে বললাম তাহলে চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, বাহিরে শপিং এ যেতে হবে। নীলা বলল আচ্ছা তাহলে চলো। তারপরে নীলাকে সাথে করে শপিং মলের উদ্দেশ্যে রওনা হলাম আর মনে মনে ভাবতে লাগলাম আসলে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে, আর তোমার কপালে যেটা আছে সেটা তোমার সাথে অবশ্যই ঘটবে। তখন হঠাৎ করে রাস্তার পাশে গাড়িটা ব্রেক করলাম। নীলা বলল হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন? আমি বললাম তোমাকে তো আমি ভালোবাসি, এই কথাটাও আমি তোমাকে বলছি, কিন্তু তোমাকে একটা ফুল দেওয়া হলো না, তাই ভাবলাম একটা ফুল দিয়ে নেই। তখন নীলা বলল বাহ, তোমার দেখি সব মনে আছে, এত রোমান্টিক কবে থেকে হইছ? আমি বললাম তোমাকে আমার করে পাওয়ার পর থেকে। এই বলে আমি ফুলের দোকানে গেলাম, গিয়ে সব থেকে একটা সুন্দর ফুল নিলাম। তারপর এসে নীলাকে দিয়ে বললাম জান, তোমাকে সারা জীবন আমি আমার করে রাখতে চাই, কখনো তোমাকে ছেড়ে যেতে চাই না, তোমার জীবনের সকল বিপদের ছায়া সঙ্গী হতে চাই আমি, যদি তুমি রাজি থাকো। তখন নীলা বলল আমিও চাই। এই বলে নীলা আমাকে পাগলের মতো জড়িয়ে ধরলাম আর এলোপাতারি আমার কপালে কিস করতে লাগলো। আমি বললাম হইছে হইছে, খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে। আসলে নীলা মেয়েটা অনেক মিশুক আর অনেক মায়াবী। যেদিনের পর থেকে ওকে দেখছি
মানে ওর চেহারার দিকে তাকানোর পর থেকে যেন আমার মনে কোনো এক মায়া কাজ করত, কিন্তু সেই মায়াবিনীর জন্য কখনো তাকে কোনো কিছু বলতে পারিনি, কারণ আমি আজও মায়াকে কিছুটা হলেও ভালোবাসি। এসব ভাবছি, তখন নীলা বলল, এই কান্না করছো কেন? জানো তোমার চোখের পানি আমি দেখতে পারি না। আমি বললাম, এই পাগলি, আমি কই কান্না করছি, এইটা খুশিতে বের হয়ে গেছে। নীলা বলল, হয়েছে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? চলো শপিং করতে যেতে হবে। এই বলে আমরা শপিং মলে গেলাম। এদিকে নিলয় আর জান্নাত, নীলার পরিবার আমাদের বিয়ের সব কাজ করছে। নিলয় জান্নাতকে বলল, জান্নাত তোমাকে একটা কথা বলি। জান্নাত বলল, বলো। নিলয় বলল, আমার বন্ধু সাজ্জাদকে এত খুশি আমি কখনো দেখিনি, ছোট থেকে অনেক কষ্ট করছে ও। জান্নাত বলল, সেটা তো আমি আগ থেকে জানি, আর তুমি তো ওর সব ঘটনাই আমাকে খুলে বলছো। নিলয় বলল, হ্যাঁ। জান্নাত বলল, জানো ওদের দুজনকে না বেশ মানাইছে। আমার বোন কিন্তু অনেক ভালো, আমার চাচা ও চাচির আদরের মেয়ে। নিলয় বলল, তা ঠিক বলছো, আমি চাই ওরা ভালো থাকুক। আর আমাদের সম্পর্কে তো এখন এক বন্ধু আরেক বন্ধুর ভাড়া এবং দুলাভাই হয়ে গেলাম, এটা নিয়ে হাসি ঠাট্টা করছি। আর অন্যদিকে নীলার বাবা নীলার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, শুনো এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। নীলার মা বলল, বলো, কি বলতে চাও? এত কাজ পড়ে আছে। নীলার বাবা বলল, শুনো, আমাদের একমাত্র মেয়ে হলো নীলা। নীলার মা বলল, সেটা তো আমি জানি, তো কি হয়েছে? নীলার বাবা বলল, দেখো, আমি আমার মেয়ের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছি, আর তা না হলে। নীলার মা বলল, বলো কেন, কি হয়েছে আবার? নীলার বাবা বলল, আমি ওই ছেলের হাতে কিভাবে আমার মেয়ের হাত তুলে দেব, যার কোনো অস্তিত্ব নেই। সে একটা এতিম, যার কোনো বংশ নেই, না আছে কোনো বাবা মা, না আছে কোনো ভাই বোন। আমি তো চাইলে আমার মেয়ের হাত ওই ছেলের হাতে কখনো তুলে দিতে পারি না। নীলার মা বলল, তুমি এসব কি বলছো? সাজ্জাদ ছেলে হিসাবে অনেক ভালো, তাছাড়া আমাদের নীলাও তো ওকে পছন্দ করছে, আর নীলও তো বলেছে সাজ্জাদ ভালো কাজ করে, আমাদের মেয়ে নীলাকে খুব ভালো রাখবে। নীলার বাবা বলল, আরে রাখো, তুমি এসব কথা ভালো দিয়ে কি হবে? যদি ছেলের পরিবার বলতে কোনো কিছু না থাকে, আমি সমাজের মানুষের কাছে কি বলবো যে আমি একটা এতিম ওনাদের কাছে আমার একমাত্র মেয়েকে তুলে দিয়েছি? তো এইখানে একটা কথা বলি, যারা আমার গল্প শুনেন তাদেরকে বলছি, আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছে যারা মেয়েদের জন্য বেশি ভালো খুঁজতে গিয়ে পরে তাদের মেয়েকে জলে ভাসিয়ে দেয়। যদি সহজভাবে মেনে নেই তাহলে অনেক জীবন সুন্দর হতে পারতো তাদের। যাক, অনেক কথা হলো, গল্পে ফিরে যাওয়া যাক। তখন নীলার মা বলল, তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি কি তোমার মেয়েকে বলছো? নীলার বাবা বলল, তুমি তোমার মেয়েকে বলবে যখন বাসায় আসবে, আমি যেটা বলছি সেটাই করবে, মনে থাকে যেন। তখন নীলার বাবা সেখান থেকে চলে যান। তারপর নীলার মা তার মতো করে কাজ করতে থাকে। এদিকে নীলা এবং সাজ্জাদ শপিং করছে। তখন একটা লাল বর্ণের জামা দেখতে পেল, তার সাথে নীলাকে বেশ মানাবে। নীলাকে বললাম, নীলা চলো না, ওই দোকানের ওই জামাটা না তোমাকে অনেক সুন্দর লাগবে। নীলা বলল, তোমার তো দেখি পছন্দ খুব ভালো, আচ্ছা চলো। এই বলে আমরা সেই দোকানে গেলাম। তারপর দোকানদারকে বললাম, এই যে ভাই জামাটা দেখান। দোকানদার বলল, এই নেন। নীলার হাতে দিল। আমার নীলা বলল, খুব সুন্দর তো। আমি বললাম, কে পছন্দ করছে সেটা দেখতে হবে না, তুমি কি পরে দেখবে নাকি? নীলা বলল, না, তার দরকার হবে না, এ মামা এটা আমাকে দেন। আমি বললাম, আচ্ছা বাকিগুলো নাও আমাদের বিয়ের জন্য। নীলা দোকানদারকে সবগুলো পছন্দের মতো জামা নিয়ে নেয় এবং টাকা পরিশোধ করে দেয়। বিয়ের সব শপিং শেষ, এবার চলে আসবো। এমন সময় নীলা বলে উঠল, সাজ্জাদ একটা জিনিস নিতে ভুলে গিয়েছে। আমি বললাম, সবই তো নিলে, আবার কি বাকি? সময় তো কম, দেরি করলে বাসায় কখন যাবে? নীলা বলল, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। এই বলে আবার গেলাম। তখন নীলা দোকানদারকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটা নেভি ব্লু শার্ট দেখান। নীলার কথা শুনে আমি অবাক হলাম, শার্ট দিয়ে কি করবে ও? তুমি তো আমাদের বিয়ের জন্য সবকিছু নিয়েছো। নীলা বলল, সবকিছু নিয়েছি, কিন্তু এটা আমার পছন্দের কালার, এটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। এটা কেন নিচ্ছি গাড়িতে গেলে তোমাকে বলবো।
তারপর আর কি করা, শার্ট নিয়ে আবার বের হলাম। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। আমি পিছনে তাকিয়ে দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গল্পের পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি কমেন্ট আর একটা কইরা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কমেন্টের ডিসক্রিপশন বক্সে একটা চ্যানেলের লিংক দেওয়া আছে, সাইমন অন ফায়ার। আপনারা সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি খুব তাড়াতাড়ি ওইটার মধ্যেও গল্প কন্টিনিউ করা হইব। আর কন্টিনিউ কি, অলরেডি ওইটার মধ্যে 2টা পার্ট আপলোড হয়ে গেছে। আর এটা একমাত্র তোমাদের জন্যই খোলা হয়েছে, কারণ একটা পার্ট দিতে যদি দেরি হয়ে যায় তাহলে তোমরা আরেকটা গল্প কন্টিনিউ করতে পারো। ওইখানে তোমরা A to Z সকল গল্পের পার্টি পেয়ে যাইবা। আর হ্যাঁ, অবশ্যই যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সুন্দর করে একটা সাবস্ক্রাইব আর সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। তো ভালো থেকো, নিজেকেও খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।